আপনারা মেডিকেল সায়েন্সকে একটু ফলো করুন। মেডিকেল সায়েন্স কি বলছে একটু দেখুন। মেডিকেল সায়েন্স বলছে পৃথিবীতে 10টি ভয়ঙ্কর রোগ আছে। সেই 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে 2টি ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার, আর অপরটি হচ্ছে স্ট্রোক। ক্যান্সার এখন দেখুন, মানে একটা সময় ছিল একটা জেলাতে হয়তো একটা ক্যান্সার রোগী দেখা যেত, তারপরে বিধানসভায়, এখন পাড়াতে পাড়াতে ক্যান্সার রোগী হয়ে গিয়েছে। তো এর থেকে মুক্তি পাওয়ার যে রাস্তাগুলো আছে তার মধ্যে একটা রাস্তা, সহজ রাস্তা হচ্ছে আপনি যদি নিয়মিত রক্ত দেন, করেন, সার্কুলেট হয়, মানে রক্ত দান করেন, যত আপনি যে রক্তদান করবেন রক্ত শূন্যতা হচ্ছে, ওই রক্ত আপনার শরীরে আসলে কি ব্লাড সার্কুলেট হবে, যত ব্লাড সার্কুলেট হবে আপনার ক্যান্সারের সম্ভাবনা কমে যাবে। তাহলে একদিকে রক্তদান করলে আপনার কি হলো, অন্যের প্রাণ বাঁচতে পারে। রক্তদান করলে সামাজিক বার্তা যাচ্ছে, রক্তদান করলে সম্প্রীতির ঐক্যের বার্তা যাচ্ছে, আবার রক্তদান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পৃথিবীতে 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে আর একটা রোগ হচ্ছে স্ট্রোক। আর একটা সময় আমরা শুনতাম বয়স্ক লোকেরা স্ট্রোকে আক্রান্ত হয়েছে, কিন্তু এখন বয়স্ক যুবক কি আর বাদ যাচ্ছে, গড়ে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে আর যারা বেঁচে থাকছে, যারা বেঁচে থাকছে তাদের বেঁচে থাকার মধ্যে 80% মানুষ কিন্তু কি হচ্ছে, আর কাজকর্ম করার ক্ষমতা থাকছে না, হারিয়ে যাচ্ছে। অর্থাৎ সে কর্মক্ষমতা তার হারিয়ে যাচ্ছে, বেড রেস্টে চলে যাচ্ছে। তাহলে এই ভয়ঙ্কর রোগের থেকে মুক্তি আপনি কি করে পাবেন? মেডিকেল সায়েন্স অনেক ফর্মুলা বলেছে, এইভাবে জীবনযাপন করলে এই রোগগুলো নাও আসতে পারে। সেই ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে আপনি যদি নিয়মিত 120 দিন ছাড়া ছাড়া রক্ত দেন তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকিটা কমে যাচ্ছে। তাহলে আপনারা যারা এখনো দুদুল্যমান আছেন, কি করব না করব, কি হবে না হবে, আমি এতটুকুই আপনাদেরকে সাজেস্ট করতে পারি এমএলএ হিসাবে, যে আপনারা মনস্থির করুন, যান গিয়ে ভাই ভাই সঙ্গের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, রক্ত কোথায় ক্যাম্পটা হচ্ছে, আমার হাতের বাম দিকে যেখানে ক্যাম্প আছে ওখানে গিয়ে রক্ত দিন। রক্ত দিলে সম্প্রীতির ঐক্যের বার্তা হবে, ভাই ভাই সঙ্গের এই সামাজিক কাজ করার আরো প্রবণতা বাড়বে, সাহস যোগাবেন আপনারা, স্পিড বাড়বে, সাথে সাথে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ, কোন কে করছে না করছে দেখার দরকার নেই, আপনার স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনি গিয়ে আপনার রক্তটা দিন। এবার হচ্ছে প্রশ্ন যে আপনি রক্ত দেবেন, এই রক্ত দিলে আপনার কি হবে, কতদিনে পূরণ হবে? তাও মেডিকেল সায়েন্স বলছে 18 থেকে 22 দিন টাইম লাগে আপনি যে পরিমাণ রক্তটা দেবেন সেটা আপনার শরীরে জন্মাতে। নতুন রক্ত জন্মানোর লাভ কি? যে পুরাতন রক্তটা আছে, দেখুন আমাদের শরীরে ম্যাক্সিমাম রোগ হয় কেন জানেন? রক্ত জমাট বেঁধে গেলে। কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আমরা কি বলি বলেন তো, রক্ত জমাট বেঁধে গেছে, এই বরফ দে, আইস দে, বা আইস জেল টাইপের কিছু আছে লাগাতে, কেন বলি? রক্তটা না জমাট বাঁধে, রক্তটা জমাট বাঁধলেই ক্ষতি হয়। তো অনেক ক্ষেত্রে আমাদের শরীরে বড় বড় রোগ হয় রক্ত জমাট বাঁধার কারণে। তা আমি যদি রক্ত দিই, একটা পোর্শন খালি হচ্ছে, ওই পোর্শন খালি জায়গায় যেখানে অলরেডি আছে রক্ত সেটা এসে পূরণ হবে, তাহলে ওই জায়গা থেকে খালি হলে এখানে আসবে, নতুন যে রক্ত হবে ওই খালি জায়গায় আবার যাবে, তাহলে রক্তটা আবার কি হলো, সার্কুলেট হলো। এমনি মানুষকে কেন বলে একটু হাঁটা চলা করতে, সাঁতার কাটতে কেন বলে? রক্তটা সার্কুলেট হবে। যার রক্ত যত সার্কুলেট হয় দেখবেন তার শরীর তত সুস্থ থাকে। তো আমরা 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে আবার রক্ত চলে আসবে। রক্ত দেওয়ার বয়স বা সময়সীমা 18 থেকে 60 বছর, এটা মাথায় রাখবেন। 18 বছরের নিচে কেউ রক্ত দেবেন না, এটা মেডিকেল সায়েন্স বারণ করে রেখেছে। 18 থেকে 60 বছর এর মধ্যে আপনি রক্ত দিতে পারেন। আমাদের ভাঙড়েরই ছেলে আরিফ
মালি ভাই ভাঙড়ের টপে আছে, 72 না 78 বার উনি রক্ত দিয়েছেন। আমি রিকোয়েস্ট করেছি উনাকে, সেঞ্চুরি না করে আপনি থামবেন না, এটা ভাঙড়ের সুনাম হবে। তার সাথে আমার হয়তো রাজনীতিগত আদর্শগত মতপার্থক্য থাকতে পারে, এটা কোনো ব্যাপার নয়। এটা নিয়ে কেউ কারোর সাথে হিংসায় জড়াবেন না। আমি আজকে বিধায়ক হিসাবে আপনাদের কাছে এটাই বলতে চাই যে আদর্শগত পার্থক্য থাকাটা স্বাভাবিক, মতগত পার্থক্য থাকাটা স্বাভাবিক, ধর্মগত পার্থক্য থাকাটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিক নয়। কারণ আর্টিকেল 25 আপনাকে অধিকার দিচ্ছে আপনি আপনার ধর্মচারণ করতে পারেন, ধর্ম পালন করতে পারেন, ধর্মীয় প্রোগ্রাম করতে পারেন, ধর্মকে এক্সটেন্ড করতে পারেন, ধর্মকে চুজ করার ক্ষমতা সংবিধান আপনাকে দিয়েছে। তাহলে স্বাভাবিক ব্যাপার। আমরা যে মহান দেশে বাস করছি, আমাদের দেশের কে কিভাবে থাকবে, উঠবে, বসবে, খাবে, তার একটা গাইডলাইন আছে, একটা নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা যেখানে লিপিবদ্ধ করা আছে সেটার নাম হচ্ছে সংবিধান। তো আমরা বারবার এই দাবিটা করছি সরকারের কাছে যে সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। এই কথাটি শুনে অনেকে বলতে পারে অবশ্যই সংবিধান পাঠ্যক্রমের মধ্যে আছে, তবে কোথায়? গ্র্যাজুয়েশন লেভেল থেকে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্বীকৃতি দিয়েছে। শোনো না, এই ওদেরকে আলাদা আলাদা করে দাও ভাই। এরা যদিও ডাব খায়, কেউ আপনারা ছবি তুলবেন না, হ্যাঁ, অসুবিধা আছে। এরা ডিউটি অবস্থায় খেতে নাই, কিন্তু এরাও আমার সাথে যা ধুলোবালি খায়, এসব ডাব খাওয়া এদের দরকার একটু, কি বলো ভাই তোমরা? কিন্তু ডিউটি অবস্থায় এরা খেতে পারে না, সাইডে গিয়ে ওদের খাচ্ছে, সেই ভিডিও আপনারা করে তুলে ছেড়ে দেন। এদের এই ভিডিওটা এদেরকে জবাব দিতে হবে, বুঝতে পারছো কি বলছি? এটা মাথায় রাখবে, ভিডিও সব সময় করতে নাই। অনেকে তোমরা ভিডিও করে ছেড়ে দাও, বুঝতে হবে ব্যাপারটা। এরা পারে না, চা খেতে পারবে না এদের, মানে বলবে যে তুমি চা খেচ্ছ, যদি ওর উপর আক্রমণ হয়ে যেত কি হতো? মানে এটা তো এনার ডিউটি আমাকে রক্ষা করা। তখন প্রশ্ন করবে ইনার অফিসার, তুমি ডাব খেচ্ছিলে ওই সময় যদি কেউ আক্রমণ করে দিত। ওই জন্য ভাই কিন্তু আমাদের তো মানবিকতা আছে ভাই, যা ধুলো খায় পেটটা করে ঠিক রাখতে হবে। আমিও তো রাত 3টেই ঢুকছি, এরাও রাত 3টে আমার সাথে ঢুকছে, কিন্তু ওই ভিডিওগুলো তোমরা আপনার করবেন না। যাক, সেই স্বাধীনতা সংবিধান আপনাকে আমাকে দিয়েছে। সুতরাং মতদর্শগত আলাদা পার্থক্য থাকতে পারে, ওটা বড় বিষয় নয়।